অকটেন পেট্রোলের দাম বাড়লেও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ানো হয়নি। আগের সরকার আমদানি নীতিকে গুরুত্ব দেওয়ায় সংকটের সৃষ্টি। ভালো নেই জিডিপিতে 3% যোগান দেয়া হালকা প্রকৌশল খাত। ঘুরে দাঁড়াতে কাঁচামাল আমদানি সহজ করার দাবি। সম্ভাবনা রফতানি বাজার ধরতে আসছে বাজেটে নীতি সহায়তার পরামর্শ। 8 মাসের মাথায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন। ফায়ার সার্ভিসের 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ, কারণ জানতে তদন্ত কমিটি গঠন। এবং দিনাজপুরে কেজিতে 6 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। সরবরাহ ঘাটতিকে দায়ী করছেন বিক্রেতারা। মানতে নারাজ ভোক্তা, সরকারের নজরদারি বাড়ানোর দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মালিহা সুহরওয়ার্দী। আসছে বাজেটের খবর। জিডিপিতে 3% হিস্সা আর 10 লাখ মানুষের কর্মসংস্থান। অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও নীতি কৌশলের অভাবে ধুঁকছে হালকা প্রকৌশল খাত। ঘুরে দাঁড়াতে কাঁচামাল আমদানি সহজ করা সহ আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা চান খাত সংশ্লিষ্টরা। অভ্যন্তরীণ চাহিদা মেটানোর সুযোগ আর বিশ্ববাজারের সম্ভাবনা দুয়ে 4 মিলিয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। ঈশিতা আক্তারের রিপোর্ট। এভাবেই গভীর মনোযোগে ইস্পাতের ভারী পাত কেটে তৈরি করা হচ্ছে হালকা শিল্পের দরকারি যন্ত্রাংশ। এক একজন শ্রমিকের অভিজ্ঞতা 20 থেকে 25, কারো আবার 35 বছরেরও বেশি। তবে অভিজ্ঞতার দীর্ঘ পথ পাড়ি দিয়েও প্রত্যাশা প্রাপ্তির হিসেবের খাতায় মেলাতে পারেননি কাঙ্ক্ষিত মজুরি। 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হয় আমাদের। বেতন 16,000 টাকা পাই, খুবই কষ্ট হয়ে যায়। কাজ করেও আর কি চলতে আমাদের কষ্ট হয়ে যায়। 15,000 টাকার মতো বেতন পাই। আমার ফ্যামিলি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি। দশকের পর দশক ধরে এমন অভিযোগের গণ্ডিতেই চলছে তাদের কর্মযোগ্য। তবে করোনার ধাক্কায় মন্দার কবলে পড়া শিল্পমুখী অর্থনীতি নতুন করে চিনিয়েছে চরম বাস্তবতা। এই ব্যবসাটা শুরু করছি, কিন্তু দেশে যে পরিস্থিতি, ব্যবসার অবস্থা বেশি একটা ভালো না। কিনতেছি বেশি দাম দিয়ে, বিক্রি করতে পারতেছি না। হালকা প্রকৌশল শিল্প উদ্যোক্তাদের দাবি, বর্তমানে এ খাতের অভ্যন্তরীণ বাজার 40,000 কোটি টাকার, আর জিডিপিতে এ খাতের অবদান 3%। কর্মসংস্থান ও দরকারি যন্ত্রপাতির যোগান নিশ্চিত করা উদ্যোক্তারাও বলছেন, কাঁচামাল আমদানিতে উচ্চ শুল্ক আর ব্যাংক ঋণের সহজ সুবিধা না থাকায় দেয়ালে পিঠ ঠেকেছে তাদেরও। তেলের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়ে যাইতেছে, গ্যাসের দাম বেড়ে গেছে, সবগুলো চাপ আমরা এখন একসাথে নিয়ে এখন ব্যবসাটা আসলে টাফ হয়ে যাচ্ছে আমাদের করা। সম্ভাবনার বিশ্ববাজার ধরতে ও অভ্যন্তরীণ শিল্পের সূতিকাগার হয়ে থাকতে কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো সহ আসছে বাজেটে বিশেষ নীতি সহায়তা চান এ খাতের উদ্যোক্তারা। মেরামত সেবার উপর ব্যাট 15%, তো একসাথে মেরামত করলাম, ওখানে তো 15% যদি পুরোটার উপরে হয় আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা মাথায় রেখে দেশের হালকা প্রকৌশল খাতে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরাও। আমাদের যে ফরেন মিশনগুলো আছে, বিশ্বের বিভিন্ন দেশে আমাদের কমার্শিয়াল উইং আছে, তাদেরও কিন্তু জানা দরকার যে আমাদের কী কী পণ্য আছে এই লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে, যেগুলো আসলে ওই দেশের বাজারে রপ্তানি হতে পারে। তো সেই বিষয়গুলোর পরিচিতিও কিন্তু সেভাবে হচ্ছে না। রাজধানী ধোলাইখাল সহ দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা হালকা প্রকৌশল ক্লাস্টারে কমবেশি 80,000 প্রতিষ্ঠানে জড়িত প্রায় 10 লাখ মানুষ ও তাদের পরিবারের ব্যয় মেটানোর রোজগার। শ্রমিক এবং উদ্যোক্তা সবাই এখন চাতক পাখির মতো তাকিয়ে আছে আসন্ন জাতীয় বাজেটের দিকে। বিশেষজ্ঞরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা না পেলে হুমকির মুখে পড়তে পারে সম্ভাবনাময় এই খাতটি। তাই মেরুদণ্ড খ্যাত এই খাতটিকে টিকিয়ে রাখতে কাঁচামাল আমদানিতে কর কমানো এবং সহজ শর্তে ঋণ দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। ঈশিতা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন এসএমই ফাউন্ডেশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডক্টর সৈয়দ মোহাম্মদ এহসানুল করিম। এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগতম। জি, আসসালামু আলাইকুম।
যেমনটা আমরা প্রতিবেদনে দেখলাম যে হালকা প্রকৌশল খাতের অভ্যন্তরীণ বাজার বর্তমানে প্রায় 40,000 কোটি টাকা, আর জিডিপিতে এর অবদান প্রায় 3%। আসলে এই গুরুত্বপূর্ণ খাতটাকে আসন্ন বাজেটে কতটুকু গুরুত্ব দেওয়া উচিত বা কতটুকু গুরুত্ব দেওয়া হবে বলে আপনার ধারণা? ধন্যবাদ। আমি আসলে অনেক দূরে আছি, আপনার কথা সম্পূর্ণ আমি বুঝতে পারছিলাম না। যেহেতু আমি যেটা মনে করছি যে আমাদের অর্থনীতি কিন্তু এখন এক্সপোর্টের দিক দিয়ে আপনার আমাদের যে গার্মেন্টস, আমাদের যে পোশাক খাত, এটা কিন্তু আমাদেরকে ডমিনেট করছে, কিন্তু এটার একটা সাবস্টিটিউট কিংবা এটা ডাইভার্সিফিকেশন কিন্তু আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমাদের একটা হতে পারে যে লাইট ইঞ্জিনিয়ারিং, এটা হতে পারে। এছাড়াও আমাদের আরো কিন্তু কয়েকটা খাত আছে, যেমন ধরেন আমাদের আমরা যদি পাট সংক্রান্ত বিষয়ে চিন্তা করি, আমরা যদি আমাদের চামড়া শিল্পকে নিয়ে চিন্তা করি, এই সব কিছুকে আসলে গুরুত্ব দেওয়া দরকার। তো যাই হোক, আমি লাইট ইঞ্জিনিয়ারিং নিয়ে যেটা বলতে চাই যে আপনারা জানেন আধুনিকতা অথবা আমরা যদি বলি উন্নয়ন কিন্তু যন্ত্রপাতি ছাড়া সম্ভব না, যন্ত্রপাতির সাথে সাথেই উন্নয়ন হচ্ছে। সেই যন্ত্রপাতির যে খুচরা যন্ত্রাংশগুলো, সেগুলো কিন্তু লাইট ইঞ্জিনিয়ারিং। এবং সারা বিশ্বে আপনি দেখবেন যে দেশ লাইট ইঞ্জিনিয়ারিং অথবা শিল্প অথবা মেশিনারির দিক দিয়ে অগ্রগামী, সেটাই কিন্তু বড় ইন্ডিকেটর তারা কতটুকু উন্নয়ন হচ্ছে। তো আমাদের একটা অ্যাডভান্টেজ আছে যে আমাদের প্রচুর ম্যান পাওয়ার আছে। আমাদের দেশে এই খাতকে যতটা গুরুত্বপূর্ণ ভাবা হয়, এই খাতকে কি আসলে অতটা গুরুত্ব দেয়া হয় নাকি? আমাদের দেশে এটাকে আমরা গুরুত্বপূর্ণ আসলে অনেকদিন ধরে জি বলুন, গুরুত্বপূর্ণ বলুন, বলছি আমরা, কিন্তু আসলে এই খাতকে যে প্রণোদনা, যে সুবিধা দেওয়া দরকার, সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে না। আর আরেকটা বিষয়, আমরা পলিসিগতভাবে অনেক কিছু করি, কিন্তু বাস্তবিকভাবে যে কাটিং এজ যেটা দরকার, যেটা বাস্তবায়ন করা যাবে কিংবা করতে হবে, এই দিক দিয়ে কিন্তু আমাদের ল্যাগিংটা খুব বেশি। এবং এই খাতে যারা কাজ করে, যেসব প্রতিষ্ঠান কাজ করে, আমাদের শিল্প খাতে যেমন ধরেন আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান আছে, বিটাক আছে, তারপরে বিসিএ, আমাদের আরো আপনি ধরেন বিএমটিএফ আছে, অনেকগুলো প্রতিষ্ঠান আছে যেগুলা এই খুচরা যন্ত্রাংশের মাদার সাপোর্ট হিসেবে লাইট ইঞ্জিনিয়ারিং কে সাপোর্ট দিতে পারে। আশা সেই করছি যে প্রতিষ্ঠানগুলোকে আসন্ন কিন্তু বাজেটে আমরা অতটা এই খাতের গুরুত্ব অনুযায়ী গুরুত্ব দেয়া হবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। কথা বলছিলেন ডক্টর সৈয়দ মোহাম্মদ ইহসানুল করিম। অকটেন পেট্রোলের দাম বাড়লেও স্বল্প আয়ের মানুষের কথা চিন্তা করে সরকার দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ায়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। এদিকে তথ্যমন্ত্রী বলেন, বিগত সরকার আমদানি নীতির পরিবর্তে উৎপাদন নীতি গ্রহণ করলে বিদ্যুৎ জ্বালানির ক্ষেত্রে সংকটময় পরিস্থিতির সৃষ্টি হতো না। সরকার পেট্রোল, অকটেন এবং কেরোসিনের দাম বাড়িয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়নি। মানে এখানে আমরা খেয়াল করব একই রকম প্রবণতা, আমাদের প্রায় সিংহভাগ খরচ এবং আমাদের ইম্প্যাক্ট সবচেয়ে বেশি সাধারণ মানুষের উপরে পড়ে ডিজেলের কারণে। আপনারা জানেন সেটা হচ্ছে বড় বড় পরিবহন বাসগুলো, যেগুলোতে আমরা সাধারণ মানুষরা চলাফেরা করি, শহর এলাকায় বা আন্তঃ জেলা যেসব বাস আছে, এবং ট্রাক, পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে, সেগুলো ডিজেলে চলাচল করে। একই সঙ্গে আমাদেরকে মনে রাখতে হচ্ছে যে দেখেন যে ৪১,০০০ কোটি টাকার যে ভর্তুকি আমাদেরকে এখনো দিতে হচ্ছে, আমরা যদি আবার অপর দিকে খেলাফি ঋণের দিকে তাকাই, অথবা আমরা যদি আমাদের এখান থেকে মানি লন্ডারিংয়ের পরিমাণের দিকে তাকাই, আমরা যদি এখানে আমাদের ইনফর্মাল ইকোনমির সাইজের দিকে তাকাই, তাহলে কিন্তু এই ৪১,০০০ কোটি টাকা কিন্তু কিছুই না। এবং এই অপরাধগুলি করে এই পরিমাণ কালো টাকার মালিক যারা হয়েছেন, দেশে এবং বিদেশে পাঠিয়েছেন, সেই অপরাধের বোঝাই কিন্তু বহন করতে হচ্ছে এই এখনকার ব্যবস্থাপনার যে সংকটের মধ্যে বর্তমান সরকার আছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও অগ্নিকাণ্ড। শুক্রবার রাতে কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। আগুনের ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
এক বছরের কম সময়ের ব্যবধানে আবারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড। শুক্রবার রাত 11:15টার দিকে 9 নম্বর গেটের পাশের কার্গো ভিলেজের শেডে আগুনের সূত্রপাত। আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট। 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ধারণা করা হচ্ছে এখানে আসলে ওই কন্টেইনারের উপরে কিছু পানি নিরোধক ত্রিপল টাইপের ছিল, যেটা কিন্তু আবার ফ্লেমটাকে খুব তাড়াতাড়ি ছড়ায় দেয়। তো এটাও ওখানে ছিল, এখান থেকেও আগুনটা ছড়াতে পারে। মালামালগুলো যেখানে রাখার কথা, গত বছর সেখানে আগুন লাগার কারণে এখানে শিফট করে এই জায়গায় রেখেছে। এটা টেম্পোরারি বেসিসে রেখেছে, কিন্তু টেম্পোরারি বেসিসে রাখার পরও এখানে ধরেন যেই পরিমাণে মালামাল থাকার কথা তার চেয়ে অনেক বেশি পরিমাণে মালামাল আছে। সকলের সমন্বিত প্রচেষ্টায় আমরা 11টা 38 মিনিট আগুন নিয়ন্ত্রণে সমর্থ হই এবং 1টা 5 মিনিটে এই আগুন সম্পূর্ণভাবে নির্বাপন করতে সমর্থ হয়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যেহেতু 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়েছে, সেই কমিটি রিপোর্ট দিলে আমরা কালকে বুঝতে পারবো। কমিটির রিপোর্টটা প্রাথমিকভাবে আমরা কালকে 9:30টার মধ্যে দিতে বলেছি এবং পূর্ণাঙ্গ তদন্ত আমরা কালকে 9:30টার রিপোর্টটা দেখে তাদেরকে বলবো। এবং এবার যদি কারো গাফিলতির কারণে যদি হয়ে থাকে তাহলে আমরা খুব শক্ত অ্যাকশন নেব। এর আগে গত বছরের 18 অক্টোবর শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের খবর। দিনাজপুরে চিকন চাল প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। এছাড়া মিনিকেট 28 ও 29 যাতে বেড়েছে কেজি প্রতি 1 থেকে 3 টাকা। বিস্তারিত জানাতে শহরের বাহাদুর বাজারে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি যাচ্ছে তার কাছে। ঈদের পর থেকেই কিন্তু দিনাজপুরে চালের দাম বৃদ্ধি হওয়া শুরু হয়েছে এবং এর পর্যায়ক্রমে চালের দাম প্রতি কেজিতে কিন্তু বেড়েছে 6 থেকে 8 টাকা। আমি এই মুহূর্তে বাহাদুর বাজার চালের পাইকারি মার্কেটে রয়েছি, যেখানে এখানে সবচেয়ে বড় এই পাইকারি মার্কেটে চালের বেচা কেনা হয় এবং প্রকারভেদে প্রতি কেজি আজকের যেটি বাজার এখানে আমরা দেখছি যে বিশেষ করে চিকন চাল যেটি 125 টাকা প্রতি কেজি ছিল, সেটি দাম বেড়ে হয়েছে 130 থেকে 36 টাকা। জিরা কাটারি সবচেয়ে বেশি বেড়েছে, এটি 145 টাকা আগে ছিল, এখন 155 থেকে 160 টাকা। মিনিকেট এই চালটি বেড়েছে প্রতি কেজিতে আপনার 4 থেকে 5 টাকা এবং 28, 29 সেটাও বেড়েছে 3 টাকা এবং সুবর্ণ স্বর্ণ 2 টাকা বেড়েছে। আপনার এই চাল বৃদ্ধির যে মূল যেটি কারণ, যেটা আপনার পাইকার এবং খুচরা ব্যবসায়ী যারা তারা বলছেন যে তাদের করার কিছু নেই, তারা মিল গেট থেকে মিলারদের কাছ থেকে চাল নিয়ে এসে তারা বিক্রি করেন এবং মিলাররা বিক্রি করার কারণেই কিন্তু তাদের বেশি দামে তাদের চাল এখানে বিক্রি করতে হচ্ছে। এই চালের দাম বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। যাদের সীমিত আয় তারা কিন্তু বলছেন যে প্রতি কেজিতে তাদের 3 থেকে 4 বা 5 টাকা বৃদ্ধির কারণে তারা খুব আপনার সংকটের মধ্যে পড়েছেন এবং মিলারদের কাছে এই বিষয়ে যোগাযোগ করা হলে তারা যেটা বলছেন যে ধানের দাম বৃদ্ধি আলো মূলত এখন ইরি বোরোর ভরা মৌসুম, এই মৌসুমে কিন্তু যে ধানের যে দাম তারা যেটা বলছেন প্রথম অবস্থায় ধানের দাম তেমন ছিল না এবং তারা যেটা বলছেন যে ধান কিনে তারা চাল উৎপাদন করে যে সামঞ্জস্য রেখে কিন্তু তারা চালের দামটা তারা রাখেন। মূলত আমরা যেটা জানি দিনাজপুরকে সিন্ডিকেট রয়েছে 2-3টি বড় মিল, তারা এই চালের বাজার তারা নিয়ন্ত্রণ করেন এবং চালের বাজার তারা জানি চালের দাম বৃদ্ধি করলেই কিন্তু চালের দামটি বাড়ে। বিশেষ করে আরেকটি বিষয় হচ্ছে এখানে যারা ভোক্তা তারা কিন্তু বারবার যেটা বলছেন জেলা খাদ্য বিভাগ এবং তারা কিন্তু কোন অবস্থায় যে মনিটরিং বা অভিযান চালাচ্ছেন না। তারা বলছেন মিলার এবং বড় বড় ব্যবসায়ীদের তারা যদি অভিযান চালান তাহলে কিন্তু চালের দামটা কমে আসবে। তো আমার কাছ থেকে বাহাদুর বাজার পাইকারি মার্কেটে সর্বশেষ এই ছিল। যুক্ত ছিলাম দিনাজপুরে। দেখছেন এ সময়ের বাণিজ্য। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে নষ্ট হওয়ার শঙ্কায় নির্দিষ্ট সময়ের আগেই লিচু পেড়ে বাজারে তুলছেন দিনাজপুরের চাষিরা। তাদের দাবি বাজারে প্রচুর আমদানি হলেও ক্রেতা সংকটে বিক্রি করছেন কম দামে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পুলিশ সুপার বলছেন আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয় তাই পুলিশ ব্যবস্থা রাখা হয়েছে। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দিনাজপুরে ৫,৪০০ হেক্টর জমিতে চাষ হওয়া লিচুর বাগান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫,০০০ মেট্রিক টন। চাষিদের দাবি, বৈরী আবহাওয়ায় লিচুর ফলন যেমন কমেছে, তেমনি প্রচণ্ড তাপপ্রবাহের আগেই লিচু নামিয়ে নেওয়া হচ্ছে বাজারে। জেলার কালীতলা বাজারে বেদানা, বোম্বাই ও মাদ্রাজি জাতের লিচু বেচাকেনা হচ্ছে। বাজারে ওঠার কথা রয়েছে চায়না 3, কাঁঠালি ও হারিয়া জাতের লিচু। বোম্বাই লিচু প্রতি শ 250 থেকে 300 টাকা এবং বেদানা প্রতি শ 500 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। মাদ্রাজি প্রতি শ 200 থেকে 280 টাকায় বিক্রি হচ্ছে। লিচির বাজার মোটামুটি 7-এর মধ্যেই আছে। রোদ বেশি হওয়ার কারণে গাছে লিচু রাখতে পারতেছে না বাগানিরা। অনেক দাম কম আছে মালের, এই জন্য আমরা গৃহস্থ বা পাইকার খুব সমস্যায় আছে। জিআই স্বীকৃতি পাওয়া দিনাজপুরের লিচু সংরক্ষণে ফল গবেষণা ইনস্টিটিউট ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনের দাবি ফল বিশেষজ্ঞদের। এর আবাদের প্রসার বাড়ছে, কিন্তু একটি বিষয় হলো এই ফল দুটি খুব ক্ষণস্থায়ী এবং পতনশীল, খুব অল্প সময় টিকে থাকে। এখানে লিচুকে কেন্দ্র করে কোনো ধরনের প্রক্রিয়াজাত কোনো কারখানা এখনো স্থাপিত হয়নি। এটি যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেয়া, এটি আসলে প্রক্রিয়াজাত কারখানা ছাড়া সম্ভব নয়। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, বৈরী আবহাওয়ার কারণে এবার দিনাজপুরে 20% লিচু কম উৎপাদন হয়েছে। পর্যায়ক্রমে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফল ধারণ পর্যায়ে এটা ড্রপিং হয়েছে। গড়ে প্রায় 15 থেকে 20% ফল কিন্তু আমাদের ঝরে গিয়েছে। পুলিশ সুপার বলছেন, আড়তদাররা যেন হয়রানি বা চাঁদাবাজির শিকার না হয়, তাই পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ তদারকি এবং নজরদারি রাখছি, যাতে কোথাও কোনো রকম চাঁদাবাজি না হয়। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় প্রায় ৫,৫৪০ হেক্টর জমিতে লিচুর আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৫,০০০ মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। বিশ্ববাজারে কমতে শুরু করেছে ভোজ্য তেলের দাম। একদিনে $8 দাম কমে প্রতি বুশেল সয়াবিন বীজ বিক্রি হচ্ছে $1,121। সবচেয়ে বেশি $47 দাম কমেছে প্রতি টন পাম অয়েলের। বিশ্বের মোট ভোজ্য তেলের প্রায় 30% চাহিদা মেটানো সয়াবিন বীজের দাম কমেছে উল্লেখযোগ্যভাবে। একদিনে $8 দাম কমে প্রতি বুশেল সয়াবিন বীজ বিক্রি হচ্ছে $1,121। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে প্রায় 6%। বিশ্বের সবচেয়ে বেশি ভোজ্য তেলের যোগান দেয়া পাম অয়েলের দাম কমেছে সবচেয়ে বেশি। প্রতি টনে $47 কমে শনিবার সকালে বিক্রি হচ্ছে $1,130। সপ্তাহ ব্যবধানে দাম কমেছে 0.42%। ট্রেডিং ইকোনমিক্স বলছে, সপ্তাহ ব্যবধানে আরেক ভোজ্য তেল ক্যানোলা অয়েলের দাম কমেছে 0.51, আর একদিনে $27 দাম কমে প্রতি টন বিক্রি হচ্ছে $543। দাম কমতির তালিকায় রয়েছে সানফ্লাওয়ার অয়েলও। বর্তমানে প্রতি 10 কেজির দাম পড়ছে $16.34। MS আরিফিন, সময় সংবাদ। সময়ের বাণিজ্য। পশ্চিমা নিষেধাজ্ঞা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাশিয়ার অর্থনীতিকে স্থিতিশীল দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে দেয়া ভাষণে জানান, রাশিয়ার মূল্যস্ফীতি অনেক ইউরোপীয় দেশের চেয়েও কম। একই সঙ্গে পশ্চিমা দেশগুলো রাশিয়ার আন্তর্জাতিক সম্পদ যেভাবে আটকে রেখেছে তাকে সরাসরি চুরি বলে আখ্যা দিয়েছেন তিনি। পশ্চিমা নিষেধাজ্ঞা আর তীব্র ভূরাজনৈতিক টানাপোড়েনের মাঝেই সেন্ট পিটার্সবার্গ অর্থনৈতিক ফোরামে বিশ্বকে নতুন বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের দাবি, বাজেট ঘাটতি কিছুটা বাড়লেও রাশিয়ার মূল্যস্ফীতি এখন নিয়ন্ত্রণে। 2026 সালের মধ্যে তা নেমে আসবে 5.2%, যা অনেক ইউরোপীয় দেশের চেয়েও কম। পশ্চিমা আর্থিক ব্যবস্থাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিনি জানান, রাশিয়ার বর্তমান রফতানি বাণিজ্যের প্রায় 65% সম্পন্ন হচ্ছে নিজস্ব মুদ্রা রুবেলে। রাশিয়ার আন্তর্জাতিক সম্পদ আটকে রাখা স্পষ্টতই একটি চুরি। এই নিষেধাজ্ঞার কারণে বিশ্বজুড়ে ডলার এবং ইউরোপের ওপর মানুষের আস্থা নষ্ট হয়েছে। রাশিয়ার সঙ্গে যা ঘটেছে, যে কোনো মুহূর্তে বিশ্বের যে কোনো দেশের ক্ষেত্রেও তেমনটা ঘটতে পারে। শুধু বৈশ্বিক রাজনীতিই নয়, নজর দিয়েছেন দেশের অভ্যন্তরীণ বাজারেও। ক্ষুদ্র ব্যবসায়ীদের বড় স্বস্তি দিয়ে 2025 সালের নভেম্বরে নেওয়া সরকারের কর বৃদ্ধির কঠোর পরিকল্পনা আপাতত স্থগিত করার প্রস্তাব দিয়েছে ক্রেমলিন প্রধান। ফলে বর্তমানে 60 মিলিয়ন রুবলের করমুক্ত আয়ের সুবিধা আরও কিছুকাল উপভোগ করতে পারবেন দেশটির ছোট উদ্যোক্তারা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
অকটেন পেট্রোলের দাম বাড়লেও স্বল্প আয়ের মানুষের কথা বিবেচনায় দ্বিতীয় দফায় ডিজেলের দাম বাড়ানো হয়নি। আগের সরকার আমদানি নীতিকে গুরুত্ব দেওয়ায় সংকটের সৃষ্টি। ভালো নিয়ে জিডিপিতে 3% যোগান দেয়া হালকা প্রকৌশল খাত। ঘুরে দাঁড়াতে কাঁচামাল আমদানি সহজ করার দাবি। সম্ভাবনা রপ্তানি বাজার ধরতে আসছে বাজেটে নীতি সহায়তার পরামর্শ। এবং 8 মাসের মাথায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আবারও আগুন। ফায়ার সার্ভিসের 14 মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণ, কারণ জানতে তদন্ত কমিটি গঠন।